তার মানে আমরা জানি যে মঙ্গল এবং রবি এরা দুজনে নিচস্থ, তার মানে কি এদের পাওয়ার কম, এটা আমরা জানবো। নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা দেখি যে প্রতিদিন আমাদের আলাদা আলাদা রকমের কাটে। হয়তো আমরা রুটিন মাফিকই কাজ করছি, কিন্তু তবুও দেখুন চাকরি কিন্তু আমাদের একদিনই হয় বা অ্যাক্সিডেন্ট একদিনই হয়। কোনো ঘটনা ঘটার জন্য যে গ্রহটি রেসপন্সিবল সেই গ্রহটির যদি শক্তি বা স্ট্রেংথ কম হয় তাহলে সেই গ্রহ কোনো ফল প্রদান করতে পারে না। আবার কোনো গ্রহের যদি ভালো বল থাকে তাহলে কোনো ঘটনা ঘটাতে সেই গ্রহ সক্ষম। তাই গ্রহের বল দ্বারা বলা যায় যে উক্ত গ্রহটি বিভিন্ন ঘটনা ঘটাতে পারবে কি পারবে না। তাই আজ আমাদের আলোচ্য বিষয় গ্রহদের বলাবলের দ্বিতীয় পর্ব। জ্যোতিষশাস্ত্রে মোট 10 রকমের বলের উল্লেখ পাওয়া যায়, যে বিভিন্ন ঘরে বসলে বা বিভিন্ন দিকে গ্রহ বিশেষভাবে বলহীন হয়ে পড়ে বা একটা এক্সট্রা পাওয়ার গেইন করে ফেলে। এই 10 রকম বলের মধ্যে প্রধান 6 রকমের বলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই 6টি বলকে একত্রে বলা হয় শর্ট বল। এই 6টি বল হলো যথাক্রমে স্থান বল, দিক বল, কাল বল, চেষ্টা বল, নৈসর্গিক বল এবং দৃক বল। গত ভিডিওতে আমরা স্থান বল, দিক বল এবং দৃক বল নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের আলোচ্য বিষয় হলো কাল বল, চেষ্টা বল এবং নৈসর্গিক বল। প্রথমেই আমরা জানব কাল বলের ব্যাপারে। কাল শব্দের অর্থ হলো সময় এবং বল অর্থে শক্তি, অর্থাৎ বিভিন্ন গ্রহের শক্তি নির্ভর করে সময়ের উপরে। বিভিন্ন ঋতুভেদে সূর্যের প্রভাব কম বেশি হওয়ার কারণে গ্রহদের বল পার্থক্য হয়ে থাকে। যেমন রবি এবং মঙ্গল গ্রীষ্মকালে বলবান হয়, অর্থাৎ দুজনের মধ্যে দুজনেরই যদি জন্মকালীন সময়ে রবি বা মঙ্গল যদি 10ম ঘরে অবস্থান করে তাহলে দুজনের মধ্যে যার জন্ম গ্রীষ্মকালে তার রবি বেশি বলবান হবে। দেখুন এখানে দুটো চার্ট আমি দেখিয়েছি, এখানে দুজনেরই কিন্তু রবি বসে আছে 10th হাউসে। একজন বৈশাখ মাসে জন্ম আর একজনের কার্তিক মাসে জন্ম, এটা প্রথম জাতক এবং ডান দিকেরটা দ্বিতীয় জাতক। তো দেখা যাচ্ছে যে রবি দুজনের জন্যেই কিন্তু 10th হাউসে বসে আছে। একজনের জন্য উচ্চস্থ হয়েছে, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে থাকে, তাই জন্যে এর মানে প্রথম জাতকের যে 10ম ভাবটা থাকবে তার বল বেশি হবে। যদিও এই কাল বলের পরিমাণ মোট পূর্ণ বলের 1/4, তার মানে খুব ইম্পর্টেন্ট কাল বলটা। আচ্ছা, এটা তো গেল এবার রবির কথা। এবার আমরা জানবো যে প্রত্যেকটা গ্রহ কোন কোন ঋতুতে বলবান হয়। যেমন আমাদের চন্দ্র বর্ষাকালে, বুধ শরতে, বৃহস্পতি হেমন্তে, শনি শীতকালে এবং শুক্র বলবান হয় কিন্তু বসন্ত ঋতুতে, যেরকমভাবে এখানে দেখানো হয়েছে। আপনারা এটা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। রবি এবং মঙ্গল গ্রীষ্মকালে বলবান হয়, এটা প্রথমেই বললাম। আচ্ছা, এবার আমরা জানবো যে দিবারাত্রি বল। মানে দেখবেন কিছু জন আমাদের মধ্যে রয়েছে যারা আমরা বলি যে রাত হলেই আমি কেমন অ্যাক্টিভ হয়ে যায়, কর্মক্ষমতা বেড়ে যায়, কিন্তু দিনের বেলায় কিছুই ভাল লাগে না। এর কারণ হলো কিছু গ্রহ আছে যারা দিনে অ্যাক্টিভ। যেমন এখানে আমি দুটো সেগমেন্ট বানিয়েছি, একটা দিনে বলবান গ্রহ, একটি রাতে বলবান গ্রহ। দিনে বলবান যে সমস্ত গ্রহগুলো আছে তাদের মধ্যে রবি, বৃহস্পতি এবং শুক্র, এরা দিনে বলবান। এবং চন্দ্র, মঙ্গল এবং শনি এই 3টে গ্রহ আমাদের রাত্রে বলবান গ্রহ। ঠিক আছে? তো যে আর বুধ হচ্ছে আমাদের দিবা এবং রাত্রি দুটো সময়ই বলবান থাকে। আচ্ছা, আমরা এবার জানবো পক্ষ বলের ব্যাপারে। অনেকেরই এরকম টেন্ডেন্সি থাকে যারা অমাবস্যার দিনে খুব ডিপ্রেস থাকেন, খুব মন খারাপ থাকে বিনা কারণে, আবার পূর্ণিমার দিনে খুব প্রাঞ্জল থাকেন। এই রকমই পক্ষ বিশেষে গ্রহের বলাবলের তারতম্য ঘটে, যথা শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমা এবং কৃষ্ণপক্ষ মানে হলো পূর্ণিমা থেকে অমাবস্যা। এবার শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং বুধ এরা শুক্লপক্ষে বলবান থাকে, এবং নৈসর্গিক পাপ গ্রহ যেমন শনি, মঙ্গল, রবি এরা কিন্তু কৃষ্ণপক্ষে বলবান থাকে। পক্ষ, তিথি এবং চন্দ্রের বিভিন্ন অবস্থা সংক্রান্ত ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, তার মানে আমরা কি জানলাম? আমরা কাল বলের মধ্যে জানলাম 3টে। একটা জানলাম আমরা ঋতুভেদে কাল বল কীরকম হয়, একটা দিবারাত্রি বল জানলাম, আর একটা পক্ষ বল জানলাম। ঠিক আছে, এরপরে আমরা জানবো কি চেষ্টা বল কাকে বলে। চেষ্টা বল অর্থাৎ গ্রহের চেষ্টা বলকে বিচার করা হয় গ্রহের গতি বল অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ গ্রহ স্বাভাবিক গতিতে চলে বা বক্রি হয়ে চলে। আমরা শুনি মাঝে মাঝে যে গ্রহ শনি বক্রি হয়ে গেছে, মঙ্গল তোমার চার্টে রেট্রো রয়েছে। এই বক্রি মানে রেট্রোগ্রেড।
গ্রহ বক্রি হলে তার চেষ্টা বল কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ দুজনের মধ্যে একজনের চার্টে যদি বৃহস্পতি 7th হাউসে ডিরেক্ট থাকে তাহলে যতটা বল পাবে, অন্যের চার্টে বৃহস্পতি যদি 7th হাউসেই বসে কিন্তু তার বৃহস্পতি যদি বক্রি হয়, সেক্ষেত্রে দ্বিতীয় জনের কিন্তু বৃহস্পতি বেশি স্ট্রং হবে। দেখুন, দ্বিতীয় জাতকের কেসে বৃহস্পতি 7ম ঘরে বসে আছে এবং বক্রি, তার মানে দ্বিতীয় জনের বৃহস্পতি বেশি স্ট্রং হবে। বেশি স্ট্রং মানে কি, চেষ্টা বল একটা এক্সট্রা পাবে, যে চেষ্টা বলটা প্রথম জাতকের পাবে না, পয়েন্ট পাবে না। এবার এই পয়েন্টের ক্যালকুলেশনগুলো কি সেটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হলো যে রবি চন্দ্র তো বক্রি হয় না, তাহলে তাদের বল কিভাবে হবে? কিন্তু এখন প্রশ্ন হলো যে রবি আর চন্দ্র তো বক্রি হয় না, তাহলে তাদের বল কিভাবে হবে গতি অনুযায়ী? ব্যাপারটা হলো যে উত্তরায়ণে যদি এই দুটি গ্রহ থাকে তাহলে মানে অর্থাৎ মকর রাশি থেকে মিথুন রাশি অবধি যদি এই গ্রহ দুটো থাকে তাহলে এরা বল পাবে, বলবান হয়। অর্থাৎ আমরা জানি যে মকর সংক্রান্তি হয়, মানে সূর্য যখন মকর রাশিতে ঢোকে তখন মকর সংক্রান্তি হয়। আবার যখন কর্কট সংক্রান্তি মানে কি, সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করে সেই দিনটা হয় কর্কট সংক্রান্তি। এখন ব্যাপারটা হচ্ছে এই মকর রাশির ফার্স্ট থেকে ঠিক মিথুন রাশির লাস্ট অবধি এই যে 6টা ঘর আছে, এই 6টা ঘরকে এই 6টা ঘরে বলা হয় উত্তরায়ণ, আর উল্টো দিক মানে কর্কট রাশি থেকে ধনু রাশির লাস্ট অবধি এটুকুনি হচ্ছে দক্ষিণায়ন। তো এই রবি এবং চন্দ্র যদি উত্তরায়ণে থাকে কারণ, তাহলে একটা এক্সট্রা বল পায়। আচ্ছা, এবার আমরা জানবো যে নৈসর্গিক বল মানে কি। নৈসর্গিক বল মানে হলো গ্রহদের প্রাকৃতিক বা জন্মগত শক্তি। প্রত্যেকটি গ্রহের কিন্তু ন্যাচারাল কিছু ক্ষমতা থাকে যা দ্বারা গ্রহের শক্তি বিচার করা হয়। যেমন রবি আমাদের সবচেয়ে কাছে থাকা একটা নক্ষত্র, যার জন্য তার ন্যাচারালি পাওয়ারটা খুব বেশি। আবার শনি পৃথিবী থেকে অনেক দূরে থাকার জন্য এর এফেক্ট ন্যাচারালি একটু কম হয়। এইবার ক্যালকুলেশনের সময়ে হিসাবটা হয় মিনিটে, অর্থাৎ রবির নৈসর্গিক বল 60 মিনিট, চন্দ্রের 51 মিনিট, মঙ্গলের 17 মিনিট, বুধের 26 মিনিট এবং বৃহস্পতির 34 মিনিট, শুক্রের 43 মিনিট এবং শনির 9 মিনিট। যেমন একটা উদাহরণ দিই, দেখুন সূর্যের নৈসর্গিক বল বেশি হওয়ার কারণে যদি লগ্নে অবস্থান করে রবি, তাহলে তো আমরা তাকে বলি দাম্ভিক, আত্মবিশ্বাসী, নেতৃত্ব শক্তির অধিকারী করবে। আবার যদি শনি লগ্নে বসে, তো যেহেতু তার নৈসর্গিক বল কম, তাই শনি তার আত্মবিশ্বাসে ঘাটতি আনতে পারে বা সম্পর্কে বাধাও আনতে পারে কিন্তু। আচ্ছা, এবার আমরা কি করব, একটা চার্ট দেখাবো, সেই চার্টের একটা অ্যাজাম্পশন করব যে কীরকম ধরনের এই শর্ট বলগুলো হয়। আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা 4টে প্ল্যানেটকে দেখব। প্রথম হচ্ছে দেখুন মঙ্গল এখানে নিচস্থ, রবি নিচস্থ, আর বৃহস্পতি বক্রি এবং শনি বক্রি। ঠিক আছে, তার মানে আমরা জানি যে মঙ্গল এবং রবি এরা দুজনে নিচস্থ, তার মানে কি এদের পাওয়ার কম, এটা আমরা জানবো। নিচস্থ মানে কি, আমি বলেছিলাম যে প্ল্যানেট নিচস্থ হওয়া মানেই খুব খারাপ, বিশাল বাজে কিছু হয়ে গেল আমার সাথে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। আমি অনেকের চার্ট দেখেছি যাদের 4th হাউসে মার্স নিচস্থ, মঙ্গল নিচস্থ, কিন্তু সে খুব ভালো রিয়েল এস্টেট বিজনেসম্যান, এরকমও হয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন রকম বলের কথা আমি বলেছিলাম, যে বলগুলো যেগুলো গ্রিন কালারের করা আছে এগুলো হচ্ছে আমাদের ওই 6টা বল, আর ওপর দিকে যেগুলো আছে এগুলো আমাদের প্ল্যানেট। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে সফটওয়্যারে করা হয়েছে, এই সফটওয়্যার দিয়ে এরকম কিছু ভ্যালু বেরিয়েছে। এই ভ্যালুগুলো যেমন স্থান বল, দিক বল, কাল বল, চেষ্টা বল। আমি বলেছিলাম চেষ্টা বল মানে গ্রহ বক্রি হয়ে গেলে তার চেষ্টা বল বেড়ে যায়। দেখুন বৃহস্পতি বক্রি, বৃহস্পতির চেষ্টা বল, শনির চেষ্টা বল বেশি। আচ্ছা, এবার দেখুন নৈসর্গিক বল। আমি বলেছিলাম যে রবি আমাদের খুব কাছের নক্ষত্র, তাই রবির নৈসর্গিক বল বেশি। শনি খুব দূরের মানে গ্রহ, তাই শনির নৈসর্গিক বল কম হয়। ঠিক আছে, এরকমভাবে করে করে যখন এই সব কটা বলকে যোগ করা হয় তখন একটা পয়েন্ট আসে, এরকম পয়েন্ট আসে, গোটা পয়েন্ট আসে। এই পয়েন্টের ওপরেও কিছু আরও অ্যাডিশন করা হয়, কিছু পার্সেন্টাইল বের করা হয়, মানে পার্সেন্টেজ বের করা হয়, করে নিয়ে লাস্টে একটা গ্রাফ আসে। ওই গ্রাফে বোঝা যায় যে কোন গ্রহের স্ট্রেংথ বেশি, কোন গ্রহের স্ট্রেংথ কম, তার মানে সেই প্ল্যানেটটা সেরকম কাজ করতে রেসপন্সিবল কি রেসপন্সিবল নয়। পরে দেখুন, এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে জাস্ট আমি একটা অ্যাজাম্পশন দিয়েছি, রবি এখানে নিচস্থ, কিন্তু রবির পাওয়ার এখানে কিন্তু অনেকটা বেশি। রবি 1 নাম্বার হয়ে বসে আছে, সব থেকে বেশি পাওয়ার নিয়ে বসে আছে। মঙ্গল এখানে নিচস্থ, কিন্তু মঙ্গল অনেকগুলো অন্যান্য রকমের
ইয়ে পেয়েছে, শুধুমাত্র নিচস্থ হয়ে গেছে মানেই প্ল্যানেটের সব শেষ, প্ল্যানেট আর কোনো এফেক্ট দিতে পারবে না, তার কিন্তু কোনো মানে নেই। প্ল্যানেট নিচস্থ এবং উচ্চস্থ রাশি চার্টে মানে তার ক্যারেক্টার চেঞ্জ হয়, সে কীরকম জিনিস পছন্দ করছে, তার বিভিন্ন দৃষ্টিভঙ্গিটা পাল্টায়, প্ল্যানেটের চরিত্রটা পাল্টায়। প্ল্যানেট নিচস্থ হয়ে গেলে আমার জীবন সব শেষ এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আমরা দেখেছি অনেক চার্ট আছে না যাদের রবি উচ্চস্থ, শনি উচ্চস্থ, কিন্তু সে সেরকম লাইফে শাইন করতে পারছে না। তার কারণ গ্রহের স্ট্রেংথ হয়তো কম, শুধুমাত্র উচ্চস্থ নিচস্থ দেখলেই কিন্তু সব হয়ে যাবে না। গ্রহের বলাবল প্রপারভাবে বিচার করতে গেলে বোঝা যাবে কোনো চার্টে কোনো গ্রহ পাওয়ারফুল। এইবার সেই গ্রহটা যদি রাজযোগকারী হয় তখন তার দশা অন্তর্দশায় খুব ভালো ফল প্রাপ্ত হয়ে থাকে। আবার মঙ্গল যদি অশুভভাবে বলবান হয়, যেমন মাঙ্গলিক দোষও সৃষ্টি করে থাকে এবং বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সও হতে পারে কিন্তু। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।